স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা। টেস্ট খেলা তো হচ্ছে না। টেস্ট খেলা যেটা ভেবেছিলাম যে ভালো কোনো একটা রেজাল্ট হয়তো বা আসবে, কিন্তু বেশি সম্ভাবনা নাই। আমার কাছে মনে হয় যেন কোনো রেজাল্ট আসবে না। আগামীকালকেও খেলা হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। হাতে আছে ২ দিন, মোস্ট প্রবাবলি টেস্টটা ড্রই হওয়ার সম্ভাবনা প্রবল। তো যাই হোক, এখন টেস্ট নিয়ে কথা বলতে চাচ্ছি না, কথা বলতে চাচ্ছি যে ভারতীয় টিম বাংলাদেশের এগেনস্টে কিন্তু অলরেডি যেই ৩টা খেলা আছে টি-20 সিরিজে, ৩ ম্যাচের যে টি-20 সিরিজ আছে সেটার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু অলরেডি ভারতীয় টিম অ্যানাউন্স করে দিছে। তো এই যেই টিমটা ভারতীয় টিম অ্যানাউন্স করছে, সেই টিমটা কিন্তু মোস্ট প্রবাবলি আপনি যদি জিম্বাবুয়ে সিরিজটা ফলো করে থাকেন, যেইখানটাতে ভারতের প্লেয়াররা জিম্বাবুয়েতে গিয়েছিল আপনার খেলার জন্য, সেইখানে প্রথম ম্যাচটা ভারতের এই স্কোয়াড নিয়ে হেরে গিয়েছিল। কিন্তু আহ, সেইখানে কয়েকজন অনুপস্থিত ছিলেন, যেমন ধরেন আপনার হার্দিক পান্ডিয়া, শিবম দুবে ছিলেন কিনা সঠিক আমার মনে নেই, তবে মোস্ট প্রবাবলি ছিলেন না হয়তোবা। যদি ভুল হয় তাহলে মাফ করবেন। তো যাই হোক, এইবারের যেই টিমটা ঘোষণা করছে আপনার ভারতীয় স্কোয়াড, সেটা হচ্ছে সূর্যকুমার ইয়াদবকে তারা ক্যাপ্টেন রেখেছে। এটা হওয়ারই ছিল। সূর্যকুমার ইয়াদব লাস্ট যেই সিরিজটা ছিল সেইখানটা তো আপনার ক্যাপ্টেন্সির দায়িত্বটা পালন করেছিলেন জিম্বাবুয়ের এগেনস্টে। সেই টিমটাতে ওপেনার হিসেবে ছিলেন আপনার অভিষেক শর্মা। তার সাথে ব্যাটিং করতে নেমেছিলেন কে সেটা আমার সঠিক মনে নাই। তবে এখন যারা আছেন, যারা খেলতেছেন, তাদের কথাই বলতে চাচ্ছি যে যে স্কোয়াডটা আছে সেই স্কোয়াডে আছেন হচ্ছেন আপনার অভিষেক শর্মা, উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে হিসেবে আছেন সঞ্জু স্যামসন। তারপরে আপনার আছেন হচ্ছেন সূর্যকুমার ইয়াদব। এই হচ্ছে প্রথম ৩ জন ব্যাটসম্যান, এবং অলরাউন্ডার ক্যাটাগরিতে অনেকজন প্লেয়ারই খেলতেছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, তারপরে আপনার হচ্ছেন জিতেশ শর্মা। তারপরে আইপিএল খেলেছিলেন প্লেয়ারটার নাম যেন কি, সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি, তারপরে আপনার ওয়াশিংটন সুন্দর। এই ৫ জন বা ৬ জন অলরাউন্ডার নিয়ে ভারতীয় স্কোয়াডটা গঠিত হয়েছে। তারপরে বোলিং সাইডটা যদি আপনি দেখেন, বোলিং সাইডটা আমার কাছে মনে হয় ভারতের বোলিং সাইডটা খুবই ভালো একটা বোলিং লাইন আপ। বাট একটা জিনিস, একটা জায়গায় আমার কাছে মনে হয় যেন কোন জায়গাতে একটা ত্রুটি আছে, সেটা হচ্ছে পেস বোলিং লাইন আপটা। সেখানে আসেন হচ্ছেন আপনার আর্শদীপ সিং, হার্ষিত রানা, এবং আরেকজন আছেন হচ্ছেন আপনার মায়াঙ্ক ইয়াদব। মোস্ট প্রবাবলি পেস বল বল করে, কিংবা আই ডোন্ট নো, আমি তার খেলাটা দেখি নাই, ফলো করি নাই। এবং স্পিন বোলার হিসাবে সেখানে আছেন হচ্ছেন আপনার রবি বিষ্ণুই, এবং ওয়াশিংটন সুন্দরও তো স্পিন বলটা বেশ ভালোই করতে পারেন। এবং আছে বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী লাস্ট কবে ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন সেটা আমার মনে নাই। কলকাতা নাইট রাইডার্সের 11-এ কিন্তু অলওয়েজই তিনি থাকেন। তবে যেই স্কোয়াডটা ভারত আসলে ঘোষণা করেছে, এইটা নিয়ে কি আমরা আসলে স্বপ্ন দেখব নাকি স্বপ্ন দেখব না, সেটা যখন খেলা চলবে, যখন খেলা শেষ হবে তখনই আমরা বলতে পারবো। বাট আসলে ইনএক্সপিরিয়েন্স বলা যাবে না। এই যে প্লেয়ারগুলো আছে তারা প্রত্যেক, মোস্ট আরেকজনের কথা তো আমি ভুলেই গেছি, রিঙ্কু সিং। রিঙ্কু সিংয়ের কথা তো ভুলেই গেছি। রিঙ্কু সিংয়ের দিনে যেই খেলাটা খেলে সেটা কিন্তু মানে মাথা নষ্ট করে দেওয়ার মতো, ১ ওভারে ২০-৩০ রান নেওয়ার মতো অ্যাবিলিটিস আছে এই ব্যাটসম্যানের। আর অভিষেক শর্মা যেই আইপিএলে যা কীর্তি করে দেখাইছেন, মাই গড, মাথা নষ্ট হওয়ার মতো খেলা। ট্রাভিস হেডের সাথে যে পার্টনারশিপগুলো করছেন, ৬ ওভার ৭ ওভারে 100 করে ফেলছে দলীয়। মানে সত্যি কথা বলতে যে বিস্ফোরক একটা ব্যাটসম্যান অভিষেক শর্মা, সেটা জিম্বাবুয়ে সিরিজেও আমরা টের পেয়েছিলাম। আহ, জিম্বাবুয়ের এগেনস্টে মোস্ট প্রবাবলি ৪৭ বলে হয়তো বা একটা 100 মেরেছিলেন এই অভিষেক শর্মা। তো ওই রকম কিছু যদি বাংলাদেশের সাথেও ঘটায় দিতে পারেন তাহলে কিন্তু রান হয়ে যাবে অনেক বেশি পাহাড়ের। তখন আমাদের জেতার চিন্তা করাটাও মুশকিল হয়ে যাবে। তবে আপাত দৃষ্টিতে যে স্কোয়াডটা দেখতেছি সেই স্কোয়াডটা কিছুটা ক্ষেত্রে ভয় ধরানো, কিছুটা ক্ষেত্রে ভরসার জায়গা। কারণ ইনএক্সপিরিয়েন্সই বলা চলে। এক্সপিরিয়েন্স খেলোয়াড় যারা আছেন, যেমন ধরেন আপনার রোহিত শর্মা, বিরাট কোহলি এই স্কোয়াড থেকে বাদ পড়ে গেছেন, তারা অবসর নিয়েছেন, তারা খেলবেন না। তো এই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি সেই ক্ষেত্রে বাংলাদেশের একটা সুযোগ আছে। বাট ভারতের যে স্কোয়াড, এটাই কিন্তু ভারতের মূল টি-20 স্কোয়াড এখন বর্তমানে আপনারা বলতে পারেন দর্শক। কারণ নেক্সটে যারাই খেলবে এই টিমটাই ভারত পরবর্তীতে খেলাবে। তবে একটা প্রশ্নর জায়গা আমার থেকে যায়, সেটা হচ্ছে গিয়া আপনার ঋতুরাজ গায়কবাদ। ঋতুরাজ গায়কবাদ ভারতেরই একজন প্লেয়ার, চেন্নাইয়ের অধিনায়ক।
তিনি কিন্তু টি-20 র্যাঙ্কিংয়েও ৯ নম্বর অবস্থানে আছেন। তো ঋতুরাজ গায়কোয়াড়কে কেন নেওয়া হইল না, সেটা প্রশ্ন থেকে যায়। আমি জানি না কেন নেয় নাই, সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড ভালো বলতে পারবে। পরে আরেকজনের প্লেয়ারের জায়গা ছিল সেখানে, যে কিনা বাংলাদেশের এগেনস্টে বাংলাদেশে এসে ডাবল 100 করেছিলেন। সেই আ মুম্বাইয়ের ব্যাটসম্যান, উম ওই যে ওপেনার ব্যাটসম্যানটা মুম্বাইয়ের, কি যেন নাম? আমার সঠিক খেয়াল আসতেছে না। খুবই ভালো ব্যাটসম্যান, খুবই ভালো ব্যাটসম্যান, খুবই ভালো মানের ব্যাটসম্যান, খুবই বিপজ্জনক ব্যাটসম্যান। তো এই যে ২ জন প্লেয়ার যারা ধারাবাহিক একটা পারফরম্যান্স করে আসছিল, এদেরকে ভারতীয় ক্রিকেট বোর্ড কেন নিল না? সেটা আমি জানি না। সেই জিনিসটা প্রশ্ন থেকেই যায়। তো যেই স্কোয়াডটা ভারত আসলে ঘোষণা করেছে, এই স্কোয়াডটাও খারাপ না। এই স্কোয়াডটাও যেকোনো দলকেই যেকোনো দিন হারাতে পারে, বলে কয়েই হারাতে পারে। সেটা নিয়ে সন্দেহের কোনো অবসান নেই। তো আমরা যারা বাংলাদেশি সাপোর্টার হিসেবে ভাবতেছি যে ইনএক্সপিরিয়েন্স টিম, মেবি আমাদের অনেক সুবিধা হবে, ম্যাচ হয়তোবা আমরা জিততে পারবো। তো আর জিততে চাইলেই যে খুব সহজে আমরা জিতে যাব, এরকমটা কিন্তু দর্শক যদি আপনি চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই ভুল করবেন। ভারতের এই টিমও অনেক শক্তিশালী টিম এবং এইটাই ভারতের মূল টিম। নেক্সটে যদি কোনো টুর্নামেন্ট চলে, বড় কোনো, আপনারা হয়তোবা এই টিমটাকেই দেখতে পাবেন। তো আপনাদের কি মনে হয় দর্শক, ভারতীয়রা যেই ভারতীয় ক্রিকেট বোর্ড যে টিমটা ঘোষণা করলো টি-20 ম্যাচের জন্য বাংলাদেশের এগেইনস্টে, সেই টিমটা কেমন মনে হইলো আপনার কাছে? বা আমরা কি এই টিমের সাথে পেরে উঠবো কিনা, সেটা অবশ্যই কমেন্টস করে আমার এই ভিডিওতে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।